আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ক্রিস্টোফার নোলানের তৈরি করা সর্বপ্রথম $1 বিলিয়ন আর্ন করা সিনেমা দ্য ডার্ক নাইটের গল্প, যেখানে আমরা যথারীতি ব্যাটম্যানের সাথে বিখ্যাত জোকারের ফেস অফ দেখতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি এই অসাধারণ গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা বিখ্যাত গথাম শহরের বিশাল বড় একটা ব্যাংকে কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে দেখতে পাই, যারা কিনা সেই ব্যাংকে ডাকাতি করার জন্য এসেছিল। এই লোকগুলো মুহূর্তের মধ্যেই ব্যাংকের ভেতরে থাকা সবাইকে জিম্মি করে ব্যাংকের ভল্ট খুলে টাকার কাছে পৌঁছে যায়। কিন্তু অপরদিকে মুখোশ পরিহিত লোকেরা তাদের নিজেদের লোকদেরকে মেরে ফেলতে থাকে, কারণ এই সম্পূর্ণ ব্যাংক ডাকাতির প্ল্যান যে করেছিল সে তাদেরকে বুঝিয়েছিল যে কাজ শেষ হওয়া মাত্রই সেই কাজের লোককে যেন মেরে ফেলা হয়, কারণ এতে করে টাকার অংশীদার কম হবে। তবে ডাকাতির এক পর্যায়ে ব্যাংকের একজন লোক বন্দুক নিয়ে তাদের প্রতিহত করার জন্য আসলেও তারা সেই লোকটাকে মেরে ব্যাংকের ভেতরে একটা স্কুল বাস ঢুকিয়ে ফেলে। আর তখনই আমরা দেখতে পাই এই ব্যাংক লুটের প্ল্যান বানিয়েছিল জোকার নামের একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। তো যাই হোক, এদিকে গথাম শহরে রাতের বেলার সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ছোট থেকে বড় সকল সন্ত্রাসীরা ব্যাটম্যানের সিগন্যাল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা নিজেদের কাজ বাদ দিয়ে নিজেদের বাড়িতে পালিয়ে যেতে থাকে। তবে এদের মধ্যেও একদল গ্যাংস্টার মাদক কেনাবেচার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তখনই তাদের উপরে এক এক করে বেশ কয়েকজন ব্যাটম্যানের পোশাক পরিহিত লোক এসে হামলা করে দেয়। সেই গ্যাংস্টারেরা নকল ব্যাটম্যানদেরকে মেরে ফেলার আগে সেখানে আসল ব্যাটম্যান এসে হাজির হয় এবং তাদের সবাইকে মেরে সেই নকল ব্যাটম্যানদেরকে বলে দেয় যে পরবর্তীতে আর কখনোই আমার নকল করার চেষ্টা করবে না। আসলে এই নকল লোকগুলো ব্যাটম্যানকে নিজেদের আইডল মনে করত, তাই তারই মতো পোশাক পরে এই শহরের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে চলে এসেছিল। তো যাই হোক, এখন আমাদের জেমস নামের একজন সিনিয়র পুলিশ অফিসারকে দেখানো হয়, যে কিনা গতকালের ব্যাংক ডাকাতির ঘটনার তদন্ত করছিল। সেখানেই ব্যাটম্যান এসে জেমসের কাছ থেকে জোকারের ব্যাপারে জানতে পারে এবং তারা এখন জোকার সহ তার সম্পূর্ণ দলকে ধরার প্ল্যান করতে থাকে। আর প্ল্যান মোতাবেক নিজের কম্পাউন্ডে গিয়ে ব্যাটম্যান নিজেকে প্রস্তুত করতে থাকে। আর এখানে আমরা আরও জানতে পারি যে ব্যাটম্যান আর কেউ নয়, সে ছিল এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান ব্রুস ওয়েন। তো যাই হোক, এরপর আমাদের আদালতের ভেতরের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা হার্ভি ডেন্ট নামের একজন উকিলকে দেখতে পাই, যে কিনা অলরেডি গথাম শহরে থাকা প্রায় সকল গ্যাংস্টারদেরকে সাজা দিয়েছিল। এই লোকটা অনেক ভালো ছিল এবং সে নিজেও ব্যাটম্যানকে অনেক পছন্দ করত, তবে সে নিজেও জানতো না যে ব্যাটম্যান আসলে কে ছিল। তো যাই হোক, এখন হার্ভির সাথে দেখা করার জন্য পুলিশ অফিসার জেমস চলে আসে আর তারা তাকে জানায় যে জোকার ব্যাংক থেকে যে টাকাগুলো নিয়ে গেছে সেগুলো ছিল মাফিয়াদের ব্ল্যাক মানি। আর আমরা এই শহরে আরও অনেকগুলো ব্যাংকের খোঁজ পেয়ে গেছি যেখানে মাফিয়ারা তাদের ব্ল্যাক মানি রেখে দিয়েছে। এখন আমাদের প্ল্যান হলো আগামীকাল শহরের সকল ব্যাংকগুলোতে একসাথে রেড দেয়া এবং মাফিয়াদের সেই কালো টাকাগুলো নিজেদের কবজায় করে নেওয়া। তো যথারীতি এইসব প্ল্যান শুনে হার্ভিও তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করে এবং পরবর্তীতে সে মাফিয়াদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে বলেও তাদেরকে কথা দেয়। এদিকে ব্যাটম্যান তথা ব্রুস ওয়েন তার ম্যানেজার লুইসের সাথে পরবর্তী মিশনের জন্য নিজের স্যুট আপগ্রেড করার ব্যাপারে আলোচনা করতে থাকে। সেদিন রাতে ব্রুস হার্ভির সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে যায়, যেখানে সে তার গার্লফ্রেন্ড রিচেলের সাথে বসে আড্ডা দিচ্ছিল। রিচেল আবার ব্রুসের প্রাক্তন প্রেমিকা ছিল। এখানে তারা যখন গল্প করছিল তখনই অপরদিকে একটা গোপন ঘরে শহরের সবথেকে বড় বড় মাফিয়ারা নিজেদের টাকা চুরি হওয়ার ব্যাপারে আলোচনা করার জন্য একটা মিটিং বসিয়েছিল। সেই মিটিংয়ের মধ্যে ভিডিও কলের মাধ্যমে লাউ নামের একজন লোক তাদেরকে জানায় যে আমি তোমাদের অ্যাকাউন্টের সকল টাকাগুলো নিজের কবজায় নিরাপদে রেখে দিয়েছি। আসলে আগামীকাল পুলিশ শহরের সকল ব্যাংকে একসাথে রেড দিতে চলেছে। তোমরা কেউ চিন্তা করো না, তোমাদের মোট 68 বিলিয়ন টাকা আমার কাছে নিরাপদে রয়েছে আর আমি এখন হংকংয়ে পালিয়ে যাচ্ছি। আসলে লাউ ছিল এই গ্যাংস্টারদের অ্যাকাউন্টেন্ট। তো যাই হোক, কথা শেষ হবার আগে এই ঘরের ভেতরে জোকার চলে আসে আর সে তাদের সবাইকে বলতে থাকে যে লাউ হচ্ছে সবথেকে ভীত একজন মানুষ আর সে দুনিয়ার যেই জায়গাতেই পালিয়ে থাক না কেন ব্যাটম্যান তাকে ঠিকই ধরে ফেলবে আর তোমাদের সকল টাকা নিজের কবজায় করে নেবে। আজ থেকে মাত্র 1 বছর আগেও এই গথাম শহরে তোমরা রাজত্ব করতে আর ব্যাটম্যানের জন্য আজকে তোমাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই সব কিছু শেষ করার একটাই উপায়, সেটা হচ্ছে ব্যাটম্যানকে মেরে ফেলতে হবে।
এটা শুনে সেখানে থাকা একজন গ্যাংস্টার তাকে বলে, যদি এটা এতটাই সহজ হতো তাহলে তুমি তাকে এতদিন কেন মারোনি? জোকার প্রতি উত্তরে বলে যে তুমি যেই কাজে অভিজ্ঞ সেই কাজ কখনোই ফ্রিতে করতে নেই, তাই আমি তোমাদের হয়ে ব্যাটম্যানকে মেরে ফেলতে পারবো, তবে বিনিময়ে তোমাদের সেই $68 বিলিয়ন অর্ধেক আমাকে দিতে হবে। এই কথা শুনে উপস্থিত আরেকজন গ্যাংস্টার জোকারের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ সে জানতো জোকার নিজেই ব্যাংক থেকে তাদের টাকা চুরি করে নিয়েছে। তাই সে রেগে মেগে তার লোকেদেরকে বলে দেয় যে জোকারকে যে মারতে পারবে তাকে আমি $5 লাখ দেবো, আর যদি কেউ তাকে জীবন্ত আমার কাছে ধরে আনতে পারে তাহলে তাকে $10 লাখ দেব। এই কথা শুনে সবাই তাকে ধরার চেষ্টা করতে গেলে জোকার নিজের সাথে বেঁধে রাখা সকল গ্রেনেডগুলো তাদেরকে দেখিয়ে দেয়। পিনটা জোকারের হাতেই ছিল। তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর জোকার তাদেরকে নিজের কার্ড দিয়ে ভেবেচিন্তে পরবর্তীতে তাকে জানানোর কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশেরা রেড দিয়ে কোনো টাকা জব্দ করতে না পেরে ব্যাটম্যানের সাথে আলোচনা করার সময় তারা প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। তারা একে অপরকে দোষারোপ করতে থাকে যে কিভাবে তাদের এই গোপন খবরটা মাফিয়ারা জানতে পারলো। তারা এখন লাউকে নিয়ে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ সে হংকংয়ে চলে গেছে, আর চাইনিজ গভর্নমেন্ট কোনো অবস্থাতেই তাদের নাগরিককে অন্য দেশের কবজায় হতে দেবে না। কিন্তু ব্যাটম্যান তাদেরকে বলে, যদি আমি লাউকে ধরে গথামে নিয়ে আসতে পারি তাহলে তোমরা ওর থেকে সব খবর বের করতে পারবে তো? এখানে হার্ভি বলো গলায় বলে যে হ্যাঁ, অবশ্যই পারবো। তাই ব্যাটম্যান এখন তার ম্যানেজার লুইসের সাথে প্ল্যান করতে থাকে যে কিভাবে হংকং থেকে লাউকে ধরে নিয়ে আসা যায়। তারা নিজেদের স্যুট আপগ্রেড করে এবং নিজেদের প্ল্যান আরও বেশি নিখুঁত করে বানায়। অপরদিকে যে গ্যাংস্টার জোকারকে মারার জন্য সুপারি দিয়েছিল তার লোকজন জোকারকে তার সামনে ধরে এনেছিল, তবে জোকার এখানে সেই গ্যাংস্টারকে নিজের কবজায় করে নেয় আর তাকে নির্মমভাবে মেরে ফেলে। এদিকে হংকংয়ে মিস্টার লাউয়ের সাথে দেখা করার জন্য ব্রুসের ম্যানেজার লুইস সেখানে চলে যায়, আর সে তার বিজনেস মিটিং শেষ করার পরে নিজের একটা গোপন ডিভাইস দিয়ে এই বিল্ডিংটা সম্পূর্ণভাবে স্ক্যান করে ফেলে। আর প্ল্যান মোতাবেক রাতের বেলা ব্যাটম্যান সেই বিল্ডিংয়ের লাইটস অফ করে দিয়ে লাউকে ধরার জন্য বিল্ডিংয়ের ভেতরে চলে যায়, এবং সেখানে অনেক টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও ব্যাটম্যান সবাইকে মেরে লাউকে কিডন্যাপ করে গথাম শহরে নিয়ে চলে আসে। আর এখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লাউ সকল টাকার খোঁজ তাদেরকে না দিলেও এইসব টাকা কাদের কাছে ছিল এই ব্যাপারে সকল তথ্য পুলিশকে দিয়ে দেয়, যার কারণে পরদিন থেকে পুলিশ শহরের বিভিন্ন জায়গায় মিশন পরিচালনা করে এবং শহর থেকে প্রায় 500রও বেশি মাফিয়াকে গ্রেফতার করে ফেলে। আর পরবর্তীতে তাদেরকে কোর্টে হাজির করা হলে হার্ভি নিজের দক্ষতায় তাদের সবাইকে জেলে পাঠাতে সক্ষম হয়। এইসব কিছু দেখে শহরের মেয়র হার্ভিকে অভিনন্দন জানানোর জন্য নিজের অফিসে ডেকে পাঠায়, আর তাদের কথাবার্তার এক পর্যায়ে তারা দেখতে পায় একজন নিরীহ মানুষকে জোকার মেরে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, তার গলায় একটা কার্ডও ঝুলিয়ে দিয়েছে যেখানে লেখা ছিল আসল ব্যাটম্যান সামনে আয়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই শহর থেকে সবার আগে সেই লোকগুলো কিডন্যাপ হয়ে যায় যারা নকল ব্যাটম্যান সেজে সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করতে নেমেছিল। আর জোকার ভিডিও কলে এসে নিউজ চ্যানেলের মাধ্যমে সবাইকে জানায় যে যতক্ষণ অবধি না আসল ব্যাটম্যান নিজের পরিচয় প্রকাশ করবে ততক্ষণ প্রতি ঘন্টায় আমি শহর থেকে একজন মানুষকে মেরে ফেলবো। তো এইসব ঘটনার পরেও ব্রুস হার্ভি ডেন্টকে অভিনন্দন জানানোর জন্য একটা পার্টির আয়োজন করে, এবং সেখানে ব্রুস সবাইকে জানায় যে হার্ভি হচ্ছে এই শহরের হিরো। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই শহর থেকে প্রায় সকল মাফিয়াদেরকে জেলে ঢুকিয়েছে। সে এই সম্পূর্ণ শহরটাকে আগের থেকে অনেক নিরাপদ হিসেবে গড়ে তুলেছে, আর এমন লোকই এই শহরের হিরো হবার যোগ্য। পার্টি চলার এক পর্যায়ে অফিসার জেমস জোকারের কাছ থেকে জানতে পারে যে তার পরবর্তী টার্গেট পুলিশ কমিশনার হার্ভি এবং সেই জাজ যে কিনা সকল মাফিয়াদের বিরুদ্ধে রায় দিয়েছিল। সাথে সাথে পুলিশ অফিসারেরা তাদেরকে নিরাপত্তা দেবার জন্য তাদের অফিসে চলে যায়, কিন্তু জোকার ছিল প্রচণ্ড চালাক। সে বিষ দিয়ে কমিশনারকে এবং বোমা দিয়ে সেই জজকে মেরে ফেলে। আর হার্ভিকে মারতে আসার আগেই ব্যাটম্যান এই খবর পেয়ে যায় এবং সে হার্ভিকে অজ্ঞান করে একটা গোপন জায়গাতে লুকিয়ে রাখে। আর তখনই এই পার্টিতে জোকার চলে আসে। সে সকল লোকদেরকে হুমকি ধামকি দিয়ে হার্ভি কোথায় আছে এটা জানার চেষ্টা করতে থাকে। আর এক পর্যায়ে জোকারকে থামানোর জন্য রিচেল সামনে চলে আসে।
জোকার রিচেলকে নিজের কবজায় করে নেয় আর ততক্ষণে ব্রুস এই বিল্ডিং থেকে একটা গোপন কক্ষে চলে যায় এবং নিজে প্রস্তুত হয়ে জোকারকে মারার জন্য আবারও সেই পার্টিতে চলে আসে। তবে মারামারি করার এক পর্যায়ে জোকার আবারও রিচেলকে নিজের কবজায় করে নেয় আর ব্যাটম্যান জোকারের কাছে অনুরোধ করতে থাকে তাকে যেন ছেড়ে দেয়া হয়। আর জোকার বলে যে হ্যাঁ, অবশ্যই ছেড়ে দেব, তুমি বাস নিজের মুখোশ খুলে ফেলো আর আমরা দেখি তুমি আসলে কে। নিজের মুখোশ না খোলায় জোকার রিচেলকে কাঁচ ভেঙে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় আর সাথে সাথে ব্যাটম্যান তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে আর সৌভাগ্যবশত এ যাত্রায় তারা নিচে পড়ে গেলেও প্রাণে বেঁচে যায়। পরিস্থিতি কোনো রকমে শান্ত হলে ব্যাটম্যান তার সহকারী আলফ্রেডের সাথে আলোচনা করতে থাকে জোকারকে ধরার ব্যাপারে। কিন্তু আলফ্রেড বলে যে জোকারকে ধরা এতটা সহজ হবে না, এই লোকটা কোনো সাধারণ মানুষই নয়, এর কাছে টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুরই লোভ নেই, সে ব্যাস ধ্বংস করতে মজা পাচ্ছে বলে এসব কিছু করছে। এদিকে ততদিনে ব্যাটম্যান খবর পেয়ে যায় যে জোকারের পরবর্তী টার্গেট হতে চলেছে এই শহরের মেয়র। তাই সে জোকারকে আটকানোর জন্য নিজের যন্ত্রপাতিগুলোকে আপগ্রেড করতে থাকে। আর অপরদিকে ব্রুসের কোম্পানিতে কাজ করা নিকোলাস নামের একজন লোক ব্রুসের ম্যানেজার লুইসকে গিয়ে বলে যে আমার মনে হয় ব্রুস ওয়েনই আসল ব্যাটম্যান। আসলে নিকোলাসের কাছে ব্রুসের ব্যাটম্যান হবার বেশ কিছু প্রমাণও ছিল, তাই সে লুইসকে বলে দেয় আমাকে যদি প্রতি বছর 10 কোটি টাকা করে না দেয়া হয় তাহলে আমি এই কথা সবাইকে জানিয়ে দেব। তবে এখানে লুইস হাসতে হাসতে তাকে বলে দেয় যে তোমার কি মনে হয় পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন যে কিনা সারা রাত ভয়ঙ্কর সব সন্ত্রাসীদেরকে মারার জন্য কাটিয়ে দেয়, তাকে তুমি ব্ল্যাকমেল করবে? সব কিছু কি এতটাই সহজ? এই কথা শুনে নিকোলাস বেশ ভয় পেয়ে যায় আর সে এখান থেকে চলে যায়। এইদিকে শহরের জনগণদের উদ্দেশ্যে আজকে ভাষণ দেবার জন্য পাবলিক প্লেসে মেয়র চলে আসে আর চারিদিকে পুলিশের কড়া পাহারা থাকলেও ব্যাটম্যান নিজেও বিভিন্ন বিল্ডিংয়ের ভেতরে ঢুকে ঢুকে চেক করছিল। আর তখনই লোকজনদের মাঝে লুকিয়ে থাকা জোকার মেয়রের দিকে গুলি চালিয়ে দেয়। তবে মেয়রকে বাঁচানোর জন্য এখানে নিজের জীবন দিয়ে দেয় অফিসার জেম। সেখানে থাকা পুলিশ অফিসারেরা একজন লোককে গ্রেফতার করে নেয় আর হার্ভি সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তবে লোকটা তাকে কিছুই বলে না। এদিকে নিজের সব থেকে কাছের বন্ধু জেমসকে হারিয়ে ব্যাটম্যান রেগেমেগে একজন মাফিয়াকে ধরে ফেলে যে কিনা জোকারকে চিনত। ব্যাটম্যান তাকে মারতে মারতে জোকারের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সেই লোকটা তাকে জানায় যে তুমি আমাকে যতই মারো না কেন আমি ওর ব্যাপারে তোমাকে কিচ্ছু বলতে পারবো না, কারণ আমি ওর ব্যাপারে আসলে কিছু জানিই না। ও একটা ভূতের মতো, কারণ ওর না আছে কোনো লোভ লালসা, না আছে কোনো ভয়, এমনকি ওর জীবনে কোনো নিয়ম নীতিও নেই। তাই জোকারকে ধরতে হলে তোমার কাছে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে নিজের পরিচয় প্রকাশ করে দাও আর জোকারকে তোমার পেছনে আসতে দাও। এদিকে হার্ভি সেই লোকটার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে জোকার কোথায় আছে, কিন্তু সেই লোকটা তখনও তাকে কিছুই বলছিল না। তাই বাধ্য হয়ে হার্ভি তার হাতের একটা কয়েন দিয়ে টস করে যে এই লোকটা বাঁচবে নাকি মরবে। তবে তখনই সেখানে ব্যাটম্যান চলে আসে আর সে হার্ভিকে বোঝাতে থাকে যে তুমি একজন মানুষের জীবনের সাথে এভাবে জুয়া খেলতে পারো না, তুমি এই শহরের হিরো। কেউ যদি তোমাকে এইসব কাজ করতে দেখে ফেলে তাহলে তোমার উপর থেকে তাদের বিশ্বাস আশা ভরসা সব কিছুই ভেঙে যাবে। তাই জোকারের কাছ থেকে এই শহরের মানুষদেরকে বাঁচানোর জন্য ব্যাটম্যান হার্ভিকে বলে দেয় যে আগামীকাল সকালে তুমি একটা প্রেস কনফারেন্স করবে যেখানে আমি এসে নিজের চেহারা দেখিয়ে দেব। এই কথা শুনে হার্ভি প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে যে একটা সন্ত্রাসীর কাছে ব্যাটম্যান হেরে যেতে পারে না। কিন্তু ব্যাটম্যান তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর যথারীতি পরদিন হার্ভি একটা সংবাদ সম্মেলন করে। সে উপস্থিত জনগণকে বলতে থাকে যে আপনাদের কি মনে হয় ওই সন্ত্রাসীর কথা আমাদের মেনে নেওয়া উচিত? যে ব্যাটম্যান আপনাদের এতদিন বাঁচিয়ে আসলো, আজকে আপনারা তাকে শত্রু মনে করছেন? কিন্তু উপস্থিত লোকেরা তার কোনো কথাই শুনছিল না, কারণ ব্যাটম্যান সামনে উপস্থিত না হলে প্রতি ঘন্টায় একজন করে মানুষ মারা যাচ্ছিল। তাই বাধ্য হয়ে ব্রুস যখন সকলের সামনে আসতেই যাচ্ছিল তখনই হার্ভি সবাইকে উদ্দেশ্য করে বলে যে ঠিক আছে, তাহলে আমিই ব্যাটম্যান, আমি এতদিন আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করেছি। আর সাথে সাথে হার্ভিকে পুলিশেরা গ্রেফতার করে নেয়, কারণ তার জন্য অলরেডি অনেকগুলো মানুষ মারা গিয়েছিল। এদিকে অ্যালফ্রেডের সাথে রিচেল দেখা করতে এসে তাকে বলে যে ব্রুস কিভাবে পারলো নিজেকে লুকিয়ে রাখতে, ওর জন্য এখন হার্ভি ফেঁসে যাবে। কিন্তু অ্যালফ্রেড তাকে আশ্বস্ত করে যে ব্রুস এসব কিছুই ঠিক করে দেবে। আর এখানে আমরা বুঝতে পারি যে রিচেল ব্রুসের আসল পরিচয় সম্পর্কে জানতো। এখন যাবার আগে রিচেল অ্যালফ্রেডের কাছে ব্রুসের জন্য একটা চিঠি দিয়ে বলে যে আশা করি সঠিক সময়ে আপনি এই চিঠিটা ব্রুসকে পৌঁছিয়ে দেবেন।
এদিকে হার্ভিকে জেলখানায় নিয়ে যাবার জন্য যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই হার্ভিকে ব্যাটম্যান মনে করে জোকার তাকে ধরার জন্য তাদের উপরে হামলা করে দেয়। জোকারের ভয়ঙ্কর হামলায় পুলিশের সকল গাড়ি ধ্বংস হয়ে যায়, কিন্তু অপরদিকে হার্ভিকে ধরার ঠিক আগ মুহূর্তে সেখানে ব্যাটম্যান চলে আসে এবং সে জোকারের সম্পূর্ণ ট্রাকটাই উল্টিয়ে ফেলে। এরপর ট্রাকের ভেতর থেকে বেরিয়ে জোকার এলোপাথারিভাবে ব্যাটম্যানের দিকে গুলি চালাতে থাকে, আর সে বলতে থাকে যে সাহস থাকে তো তোমার আমাকে মেরে ফেলো। কিন্তু ব্যাটম্যানের একটা নীতি ছিল যে সে কাউকে প্রাণে মারে না, তাই শেষ মুহূর্তে ব্যাটম্যান নিজের বাইক সরিয়ে নেবার কারণে তার দুর্ঘটনা ঘটে যায়, আর সাথে সাথে জোকার তার উপরে হামলা করে দেয়। কিন্তু তখনই পেছন থেকে অফিসার জেমস এসে জোকারকে গ্রেফতার করে নেয়। আসলে অফিসার জেমস সেদিন মেয়রকে বাঁচানোর জন্য মারা যায়নি, বরং তিনি এই সব কিছু প্ল্যান করেছিল জোকারকে ধরার জন্য। এদিকে জেলখানাতে জোকারকে আটকে রাখার পরপরে জেমস খবর পেয়ে যায় যে হার্ভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে দ্রুত জোকারের কাছে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু জোকার স্বাভাবিকভাবেই তাকে কিছুই বলছিল না। আর তখন ফাইনালি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে ব্যাটম্যান চলে আসে। ব্যাটম্যান তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কেন মারতে চাও। যে এই কথা শুনে হাসতে হাসতে জোকার বলে যে আমি তোমাকে মারতে চাই, কে বললো তোমাকে? তোমাকে মারার পরে আমি করবোটা কি? তোমার সাথে লড়াই না করলে তো আমার একদমই ভালো লাগে না। এইসব কথা শুনে ব্যাটম্যান রেগে মেগে তাকে মারধর করতে থাকে, কিন্তু তখনই জোকার তাকে বলে যে আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, কিন্তু আমি চাই তুমি আমাকে মেরে ফেলো, কারণ আমি চাই পৃথিবীর সকল মানুষ কোনো নিয়ম নীতি ছাড়া বাঁচুক। তুমি হয় আমাকে মেরে ফেলো, নয়তো তোমার হাতে আর মাত্র 1 মিনিট সময় রয়েছে ওদের দুজনের মধ্যে থেকে একজনকে বাঁচিয়ে নেবার জন্য। ব্যাটম্যান অবাক হয়ে যায়, কারণ সে জানতো যে শুধুমাত্র হার্ভি কিডন্যাপ হয়েছে, কিন্তু জোকার তাকে বলে যে সে রিচেলকেও কিডন্যাপ করেছে। তাদের ঠিকানা জানার জন্য ব্যাটম্যান জোকারকে প্রচণ্ড মারতে থাকে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। তবে ফাইনালি জোকার ব্যাটম্যানের সাথে গেম খেলার জন্য তাকে হার্ভি এবং রিচেলের ঠিকানা দিয়ে দেয়, যেটা জানার সাথে সাথে ব্যাটম্যান চলে যায় রিচেলকে বাঁচানোর জন্য। সে সকল পুলিশ অফিসারদেরকে পাঠিয়ে দেয় হার্ভিকে উদ্ধার করার জন্য। এদিকে জোকার পুলিশ অফিসারদের মধ্যে একজনকে জিম্মি করে নিয়ে জেলখানার ভেতরে একটা বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে লাউকে নিয়ে পালিয়ে চলে যায়। আর অপরদিকে ব্যাটম্যান রিচেলকে বাঁচানোর জন্য সেই ঠিকানাতে গিয়ে দেখতে পায় সেখানে রিচেল নয়, বরং সেখানে ছিল হার্ভি। ব্যাটম্যান কোনো রকমে হার্ভিকে বাঁচিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারলেও পুলিশ অফিসারেরা রিচেলকে বাঁচাতে পারে না। একই সাথে 2 জায়গাতেই বিস্ফোরণ ঘটে যায়, যার কারণে রিচেল ঘটনাস্থলে মারা গেলেও হার্ভির মুখের এক পাশ খুব বাজেভাবে পুড়ে যায়। এদিকে জোকার লাউয়ের দেয়া ঠিকানা অনুযায়ী এসে মাফিয়াদের সকল টাকার পাহাড়ের সামনে দাঁড়িয়ে লাউকে সহ এ টাকার সম্পূর্ণ পাহাড়টাকেই পুড়িয়ে দেয়। তবে সে মাফিয়াদেরকে বলে যে চিন্তা করো না, আমি শুধুমাত্র আমার ভাগের অর্ধেক টাকা পুড়িয়ে দিচ্ছি। এই শহরে আমার টাকা পয়সা ক্ষমতা কিচ্ছু চাই না, আমি শুধু মানুষত্বকে ধ্বংস করতে চাই। এদিকে আবার টিভিতে নিউজ দেখানো হয় যেখানে নিকোলাস নামের সেই লোকটা সবার সামনে বলে দিতে যাচ্ছিল যে ব্রুস ওয়েনই হলো আসল ব্যাটম্যান। কিন্তু তখনই লাইভ টিভিতে ফোন করে জোকার বলতে থাকে যে আমি ভেবেছিলাম ব্যাটম্যানকে মেরে গথাম শহরে মাফিয়াদের রাজত্ব কায়েম করব, কিন্তু এটা খুবই বোরিং, তাই আমি একা আর খুন করতে চাই না। আমি চাই আগামী 1 ঘন্টার মধ্যে কেউ নিকোলাসকে মেরে ফেলুক, নয়তো আমি এই শহরের একটা হাসপাতাল উড়িয়ে দেব। এই কথা শোনার সাথে সাথে নিকোলাস রীতিমতো স্তব্ধ হয়ে যায়। তাকে মারার জন্য টিভি অফিসের সামনে শত শত মানুষ এসে হাজির হয়ে যায়, আর তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে ব্যাটম্যান এবং পুলিশ অফিসারেরা। অপরদিকে হাসপাতালে আহত হার্ভির সাথে দেখা করার জন্য জোকার চলে আসে, আর তাকে দেখে হার্ভি প্রচণ্ড রেগে যায়। কিন্তু জোকার তাকে বুঝায় যে দেখো, আমি তোমার গার্লফ্রেন্ডকে মারিনি, আমি তো জেলখানাতে ছিলাম। পুলিশ অফিসারদের মধ্যেই অনেক দুর্নীতিবাজ লোক রয়েছে যারা তোমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছিল। আমি চাই তুমি নিজ হাতে তাদেরকে শাস্তি দাও। এই কথা বলে সে হার্ভির হাতে একটা বন্দুক ধরিয়ে দেয়, আর হার্ভি জোকারকেই মারার জন্য তার সেই কয়েনটা দিয়ে টস করে। তবে এই যাত্রায় হার্ভি জোকারকে না মেরে সেই সব দুর্নীতিবাজ পুলিশ অফিসারদেরকে মারার সিদ্ধান্ত নেয়। এদিকে জোকার হাসপাতাল থেকে বেরিয়ে সেই সম্পূর্ণ হাসপাতালটাই উড়িয়ে দেয়। তবে সৌভাগ্যবশত হাসপাতালের কেউই ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ ততক্ষণে পুলিশ অফিসারেরা শহরের সকল হাসপাতাল থেকে রোগীদেরকে সরিয়ে নিয়েছিল।
এদিকে জোকার একজন লোককে কিডন্যাপ করে তার মাধ্যমে টেলিভিশনে লাইভ করতে থাকে, যেখানে সে জানায় যে আপনারা নিকোলাসকে যেহেতু মারতে পারেননি তাই রাত হতে হতেই সম্পূর্ণ শহরটা আমার হয়ে যাবে। আমি আপনাদের সাথে একটা গেম খেলতে চাই, যদি খেলতে না চান তাহলে এক্ষুনি শহর ছেড়ে বেরিয়ে যান, তবে কোনো ব্রিজ বা টানেল পার হবার সময় সাবধানে থাকবেন। এই কথার সাথে সাথে সারা শহর তল্লাশি করার জন্য পুলিশেরা বেরিয়ে পড়ে, আর ব্যাটম্যান একটা যন্ত্রের মাধ্যমে শহরের 3 কোটি মানুষের মোবাইল ফোনের মাইক্রোফোন হ্যাক করে ফেলে। সে আসলে মাইক্রোফোনের মাধ্যমে জোকারের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিল, আর অপরদিকে হার্ভি বেরিয়েছিল তার প্রতিশোধ নেবার জন্য। সে প্রথমে টস করে একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে মেরে ফেলে এবং তারপর সে একজন মাফিয়ার কাছে চলে যায় এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা শেষে টস করে। তবে এ যাত্রায় সেই লোকটা টস জিতে বেঁচে গেলেও তার ড্রাইভার টসে হেরে যায়, যার কারণে হার্ভি তার ড্রাইভারকে সহ সেই লোকটাকে মেরে ফেলে। এদিকে শহরের লোকজন ব্রিজ এবং টানেল থেকে বাঁচার জন্য বড় বড় জাহাজে করে শহর ছাড়তে থাকে। তবে সেদিনই আবার একটা জেলখানা থেকে অনেকগুলো কায়েদিকে অন্য একটা জায়গাতে নেবার জন্য একটা জাহাজে চড়ানো হয়েছিল। কিন্তু রাতের বেলা হঠাৎ করে জোকার লাইভে এসে সবাইকে জানিয়ে দেয় যে নদীর মধ্যে যে দুটো জাহাজ ভেসে আছে আমি ঠিক রাত 12টায় সেই দুটো জাহাজকে একসাথে উড়িয়ে দেব, আর যদি জাহাজ থেকে কেউ লাফ দেবার চেষ্টা করে তাহলে সাথে সাথে সেই জাহাজটাকে উড়িয়ে দেব। তবে তোমরা চাইলে নিজেদের জীবন বাঁচাতে পারো। দুটো জাহাজেই দুটো রিমোট রাখা রয়েছে, তোমরা নিজেদের কাছে থাকা রিমোটটা টিপে পাশের জাহাজটাকে উড়িয়ে দিতে পারো। যদি তোমরা অন্য জাহাজটাকে উড়িয়ে দাও তাহলে বাকি জাহাজটার সবাই প্রাণে বেঁচে যাবে। এই কথা শোনার সাথে সাথে জাহাজের ভেতরে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে আবার ব্যাটম্যান জোকারের লোকেশন ট্র্যাক করে ফেলে। সে জোকারকে ধরার জন্য সেই বিল্ডিংয়ের ভেতরে চলে যায়, যেখানে জোকার অনেকগুলো নিরীহ মানুষকে মুখোশ পরিয়ে তাদের হাতে বন্দুক ধরিয়ে দিয়েছিল, যাতে করে তার উপরে নজর রাখা পুলিশ অফিসারেরা এই মানুষগুলোকেই জোকারের লোক মনে করে মেরে ফেলে। কিন্তু ব্যাটম্যান পুলিশের আগে সেই বিল্ডিংয়ের ভেতরে গিয়ে জোকারের লোকজনদেরকে মেরে সেই নিরীহ মানুষগুলোকে বাঁচিয়ে নেয়। আর ফাইনালি জোকারের সাথে ব্যাটম্যানের মুখোমুখি লড়াই শুরু হয়ে যায়। আর অপরদিকে জাহাজের ভেতরে থাকা লোকেরা সবাই প্রথম তাদের পাশের জাহাজটাকে উড়িয়ে দিতে চাচ্ছিল। স্পেশালি সাধারণ মানুষের জাহাজের লোকেরা সেই আসামিদের জাহাজটাকে উড়িয়ে দিতে চাচ্ছিল, কারণ তারা ভেবেছিল যে ওরা তো অন্যায় করেছে, ওদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কিন্তু অনেক কষ্ট করার পরেও জাহাজে থাকা কোনো দলই নিজেদের হাতে এতগুলো মানুষকে মারতে পারছিল না। এদিকে জোকারের সাথে মারামারি করার এক পর্যায়ে 12টা বেজে গেলে জোকার বলতে থাকে যে এক্ষুনি জাহাজটা উড়ে যাবে, কিন্তু 12টা পেরিয়ে গেলেও কোনো জাহাজই ধ্বংস হয় না, যেটা দেখে জোকার নিজে সেই জাহাজ দুটোকে উড়িয়ে দেবার চেষ্টা করে, কিন্তু তখনই ব্যাটম্যান তাকে নিচে ফেলে দেয়। কিন্তু নিচে পড়তেও জোকার চিৎকার করে হাসাহাসি করছিল, কারণ সে যদি মারা যায় তাহলেই ব্যাটম্যান তার নীতিভঙ্গ করে ফেলবে, আর এটাই তো সে চাচ্ছিল। কিন্তু ব্যাটম্যান তাকে একটা দড়ির মাধ্যমে মাঝ রাস্তাতেই ঝুলিয়ে রাখে। কিন্তু জোকার ঝুলতে ঝুলতে তাকে জানায় যে চিন্তা করো না, আমি এই শহরের সবথেকে ভালো মানুষটাকে সবথেকে বড় সন্ত্রাসী হিসেবে তৈরি করে ফেলেছি। বিশ্বাস না হলে হার্ভির সাথে দেখা করে চেক করে নিও। আসলে হার্ভি ততক্ষণে অফিসার জেমসের পুরো পরিবারকে কিডন্যাপ করে এনেছিল মেরে ফেলার জন্য, কারণ জেমসের ডিপার্টমেন্টের অসাধু অফিসারদের জন্যই সে তার ভালোবাসার মানুষ রিচেলকে হারিয়েছিল। আর হার্ভি সেই দুর্নীতিবাজ অফিসারদের সাসপেন্ড করার জন্য অনেকবার জেমসকে বলেছিল, কিন্তু তার কোনো কথা জেমস শোনেনি। তাই সে এখন জেমসের ছেলেকে মারতে যাচ্ছিল। তবে তখনই সেখানে ব্যাটম্যান চলে আসে। ব্যাটম্যান হার্ভিকে বোঝানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু সে চিৎকার করে বলে দেয় যে আমরা কখনোই এই রাক্ষসে মানুষদের মধ্যে ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো না, তাই এখন আমাদের চান্স নিতে হবে। যেই কথা বলে সে সবার আগে ব্যাটম্যানের উপরে টস করে, আর ব্যাটম্যান হেরে যাবার কারণে সে তাকে গুলি করে দেয়। এরপর সে নিজের জন্য টস করলে নিজের প্রাণ বেঁচে যায়, আর তারপর সে জেমসের ছেলের জন্য টস করে, আর তখনই ব্যাটম্যান সেখানে এসে হার্ভিকে নিয়ে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে হার্ভি মারা যায়। তবে এটা দেখে অফিসার জেমস প্রচণ্ড কষ্ট পায়, কারণ সব কিছু শেষ হলেও জোকার ফাইনালি জিতে গেল। সে এই শহরের সব থেকে ভালো মানুষটাকে একটা রাক্ষসে পরিণত করে দিতে সক্ষম হয়েছে। সে এই শহরের রক্ষাকর্তা ব্যাটম্যানের হাতে একটা খুন করাতে সক্ষম হয়েছে। শহরের মানুষগুলো যদি জানতে পারে যে হার্ভি এতগুলো মানুষকে খুন করেছে, তখন তাদের সত্য এবং ন্যায়ের উপর থেকে বিশ্বাসই হারিয়ে যাবে। এই কথা শুনে ব্যাটম্যান জেমসকে বলে যে কোনো দরকার নেই, তুমি সবাইকে বলে দিও যে ব্যাটম্যান এইসব খুন করেছে আর হার্ভিকেও ব্যাটম্যানই মেরে ফেলেছে।
ব্যাটম্যানকে কেউ চেনে না, তাই সে যদি সবার চোখে খারাপ হয়েও যায় তাতেও কিচ্ছু যায় আসে না। সবাই অন্তত ভালো মানুষ হিসেবে হার্ভির চেহারাটাই মনে রাখুক। এই ঘটনার পরে ব্যাটম্যান সবার চোখে খারাপ হয়ে এই শহর থেকে পালিয়ে বেড়াতে থাকে, আর অপরদিকে রিচেলের দেয়া সেই চিঠিটা অ্যালফ্রেড পুড়িয়ে দিতে থাকে, কারণ সেখানে রিচেল বলেছিল যে আমি ব্রুসের কাছে সেদিনই ফিরব যেদিন এই শহরে কোনো ব্যাটম্যানের দরকার পড়বে না। আপাতত আমি হার্ভির কাছে যেতে চাই। কিন্তু এখন যেহেতু রিচেল বেঁচে ছিল না, তাই আলফ্রেড সেই চিঠিটাকেও নিশ্চিহ্ন করে ফেলে। আর ফাইনালি এই অসাধারণ মাস্টারপিস সিনেমাটা শেষ হয়ে যায়। সিনেমাটা আসলে আমি অনেক আগে দেখেছিলাম, যার কারণে কাহিনী ভুলে গিয়েছিলাম বলে পুনরায় দেখলাম। তো দেখার পরে ভাবলাম মাস্টারপিসটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করি। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি জানি অবশ্যই ভালো লেগেছে। তারপরেও আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।